আপনাদের এলইডিপি প্রজেক্টের মধ্যে হচ্ছে ফটোশপে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লেয়ার, এরপরে ওয়েব টেমপ্লেট ডিজাইন আছে। কারণ ওয়েব টেমপ্লেট ডিজাইনটা অনেকেই আছে আমাদের মধ্যে কী করবে, এই সাইটটাতে চলে যাবে। বিশেষ করে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা এই টেমপ্লেট ডিজাইনটা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিকজ যখন কোনো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট ডিজাইন করে বানায়, ওয়েবসাইট ক্রিয়েট করে, কার কাছে যায়? ডেভেলপারের কাছে। তো ডেভেলপারের কাছে গেলে যে কোনো কিছুরই কি হয়, একটা স্ট্রাকচার দাঁড় করাতে হয় যে জিনিসটা দেখতে কেমন হবে, এটার কাঠামো কেমন হবে, কোথায় কি কোন অপশনগুলো থাকবে, সব কিছুই কি হয় একটা সুন্দর ডিজাইন করে সামনে দেখানো হয়। যে আমরা যেমন কোনো একটা ডিজাইন করে, ডেমো ডিজাইন করে ক্লায়েন্টকে দেখাচ্ছি যে আপনার ডিজাইনটা এমন হবে, ঠিক তেমন ওয়েব ডিজাইন বা ডেভেলপ করার আগেও একটা কি করতে হয়, টেমপ্লেট ডিজাইন করতে হয়। এই টেমপ্লেটটা কয়েকটা সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ফটোশপ, আরেকটা আছে অ্যাডোবি এক্সডি, তারপরে আছে স্কেচ। তো আমরা তো আর ওগুলো শিখছি না। ফটোশপের মাধ্যমে কিভাবে টেমপ্লেটটা ডিজাইন করা হয় আমরা এই জিনিসটা শিখব। আর এর মধ্যেও জাস্ট আমরা বেসিকটা শিখব। আর হচ্ছে যদি আমরা টেমপ্লেট নিয়ে ইন ফিউচারে কাজ করতে চাই তাহলে আমি বলবো এটা নিয়ে আপনাকে আরও পড়াশোনা করতে হবে, হিউজ পড়াশোনা করতে হবে। বিকজ টেমপ্লেট ডিজাইনটা অনেক বড় একটা সেক্টর। আমরা হয়তো বা ওয়ান পেজের একটা ডিজাইন করে দেখব, আর ডেমো ডিজাইন করব বা কপি পেস্ট ডিজাইন করব, কিন্তু আপনি একটা লোগো ডিজাইন করতে যে পরিমাণে ব্রেন স্টাডি করছেন বা রিসার্চ করছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি এই টেমপ্লেট ডিজাইনে কি করতে হয়, এফোর্ট দিতে হয়। টেমপ্লেটটা ছোট কোনো বিষয় না। একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন, এরকম ধরেন খুব সিম্পল 5টা স্টেপের একটা টেমপ্লেট ডিজাইন হবে। মিনিমাম আপনার 50টা বিজনেস কার্ডের সমান আপনাকে এফোর্ট দিয়ে কাজটা করতে হবে। এফোর্ট বলতে এখানে বুঝিয়েছি যে আপনাকে ব্রেন স্ট্রমিং করতে হবে, রিসার্চ করতে হবে, ডিজাইনটা কেমন হবে সেটা বসাতে হবে এবং সেটাকে ডেভেলপারের উপযোগী করে আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। সকালের ব্যাচের একজন স্টুডেন্ট কোশ্চেন করেছিল, মানে যখন আমি দেখাচ্ছি যে আমরা এই ডিজাইনটা করলাম, বলতেছে ম্যাম এটার উপরে গেলে তো কিছুই হচ্ছে না। সাপোজ আমরা এই ফাইলের উপরে ক্লিক করলে একটা পপ আপ প্যানেল চলে আসে। এটাও কিন্তু আমি যদি ওয়েবের ভাষায় বলি, এটাও একটা সাইটের মতো কাজ করে। যে এই পার্টটার উপরে গেলে ব্লু কালার হয়ে যাচ্ছে, একটা দুইটা ছোট ছোট অপশন চলে আসছে, আবার ওয়ার্ড ম্যাপে যাওয়া যায়, ফন্টে যাওয়া যায়, এডিটে গেলে অনেকগুলো অপশন আসে। এটাও একটা লাইভ প্রজেক্টের মতো, লাইভ সাইটের মতো। তো চলেন ঠিক কাজ। আছে ম্যাম, আমি একটা কথা বলবো। জি এটা বলেন। হচ্ছে মানে এই ট্যাবলেটটা তো আমি যেমন ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প, হ্যাঁ, জি যেটা দেখালেন, ওই ওয়েবসাইটে তো এরকম অনেকগুলা থাকে, মেনু থাকে, হুম। হ্যাঁ। ওই মেনুগুলা মানে টেমপ্লেট ডিজাইনের ভিতরে কি ওই মেনুগুলো আমি শো করতে হবে? আমি তো জাস্ট এই ফাইল, এডিট এগুলো দিব, ভিতরগুলো কিভাবে আমি শো ভিতরেগুলো করবো? আবার আলাদাভাবে শো করবেন। এর জন্য আবার আলাদা করে, সাপোজ আপনি ফার্স্টে এইটা ডিজাইন করবেন। এখন ডিজাইন করবেন, হ্যাঁ, এইগুলো তো আমরা বাটন ক্রিয়েট করতে পারবো না। যে আমি যখন হ্যাঁ, মাউসের উপরে এটা নিয়ে যাবো, এটা একটা ছবি আকারে বা একটা হ্যাঁ, হ্যাঁ, পেজ আকারে যাবে। এখন হ্যাঁ, এটার উপরে গেলে অবশ্যই। তো কি আসছে, একটা প্যানেলের মতো আসছে বা ছোট ছোট অপশনগুলো আসছে। হ্যাঁ, ফার্স্টে আপনি জি, এটাকে বলা হয় ডাইনামিক ডিজাইন অথবা মাল্টি পেজ ডিজাইন। তো ওই ক্ষেত্রে কি করতে হয়, যে খাওয়া যখন হয়েছে আপনার? মাল্টিপল পেজ ডিজাইন করতে হয়, সো যখন আমরা মাল্টিপল পেজ ডিজাইন করি, ফার্স্টে আপনি হোম পেজটা ডিজাইন করবেন। হোম পেজ কমপ্লিট, হোম পেজে থাকা অবস্থায় আবার ফাইলে গেলে যে এই অপশনগুলো আসে আপনাকে আবার এই জিনিসটা দেখায় দিতে হবে। মানে আপনি ফার্স্টে একটা হোম পেজ ডিজাইন করবেন, ডিজাইন করার পরে এইটার একটা পিএসডি ফাইল রেখে দিবেন। এরপরে এই পিএসডি ফাইলের উপর আবার ফাইলটাতে ক্লিক করলে যে অপশনগুলো আসে আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে এই অপশনগুলো আবার দেখাতে হবে। যেমন এটার উপরে গেলে একটা ব্লু কালার চিহ্ন দিয়ে, মানে হ্যাঁ, হোভার ইউজ ওইটাই, করে। ওইটাই। এইটা বুঝতে কমপ্লিট, পারছি। এটার হ্যাঁ। জন্য আলাদা আরেকটা পেজ আবার লাগবে, হ্যাঁ, তাই তো? তখন আবার এই নিউতে গেলে চেহারাটা কেমন হয়ে যাবে ওইটার জন্য আবার আলাদা একটা পেজ। মাল্টিপল পেজের জন্য আপনাকে অনেক, অনেক মাল্টিপল, কাজ। হ্যাঁ এইটাই হ্যাঁ, আমরা সেটাই আসলে বললাম। টেমপ্লেটের কাজ অনেক বেশি।
ডিমান্ডও তো ওরকম বেশি। একটা বিজনেস কার্ডের জন্য $5 হলেই আমরা কাজ করি, বাট টেমপ্লেটের জন্য তো আর তা করবো না। মিনিমাম 1 পেজের টেমপ্লেট হলেও সেটা আপনার কত, মিনিমাম $50 থেকে $60 আমরা চার্জ করে থাকি বা নিয়ে থাকি। সো গুড় যত মিষ্টি ততই হবে, কষ্ট যেমন করব তেমন। তা ঠিক আছে, আচ্ছা, ধৈর্য লাগবে, এটা হচ্ছে কথা, হ্যাঁ ধৈর্য ধরে ধৈর্য করতে হবে। লাগবে, সময় লাগবে, পরিশ্রম, অনেক পরিশ্রম করতে হয়। কারণ ইউনিক কিছু বের করতে গেলে টেমপ্লেটের জন্য অনেক হুম। পরিশ্রম করতে হবে। আচ্ছা, আমরা বুঝতে ওয়েব পারছি। টেমপ্লেটে আচ্ছা। চলে যাই। সাপোজ আমরা ফার্স্টে হচ্ছে একটা এটাতে চললাম, আমরা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এলইটিপিতে চলে যায়। ঠিক অ্যাক্টিভ আছে নাকি আবার আপনারা দেখেন তো এই এলইটিপির সাইটটাতে যাওয়া যায় কিনা, কি সমস্যা, নাকি সাইট অফ করে দিয়েছে মনে হয়। আর তো নতুন রেজিস্ট্রেশন চলছে না, আর না তো কনস্ট্রাকশন না, চলছে। আমারটা আসে তো। আসে? জি আমি দেখেন। জি ম্যাম, আসে। আচ্ছা, আমার এখানে আসছে না। জি। আচ্ছা, যাই হোক, আমরা একটা একটা করে দেখি। এট ফার্স্ট ওয়েব টেমপ্লেট কি সেটা দেখি। যে আমি যদি বলি একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন কেমন হবে, কেউ কিছু বলবেন? আমরা যদি বলি যে একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন কেমন হবে, বা ওয়েব টেমপ্লেট ডিজাইন বলতে কি বোঝানো হয়, এখানে ওয়েব টেমপ্লেট বলতে বলা হয়েছে একটা প্রি ডিজাইন, মানে যে কোনো কিছুরই ডেমো ডিজাইন দেওয়াটাকে আমরা ওয়েব পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য যে ডেমো ডিজাইনটা বা একটা স্ট্রাকচার কেমন হবে, এটার ভিউটা কেমন হবে, এই ডিজাইনটা করে দেওয়াকে আমরা বলছি ওয়েব টেমপ্লেট। সাপোজ আপনি আপনার ফেসবুকের জন্য একটা কাভার পেজ ক্রিয়েট করবেন, কখনোই আপনি একটা কাভার পেজ ক্রিয়েট করবেন না, মিনিমাম 2 থেকে 3টা ভ্যারিয়েশন করবেন। বা আপনি কারোর জন্য ডিজাইন করছেন, 2 থেকে 3টা কি করবেন, ভ্যারিয়েশন করবেন। সেক্ষেত্রে এইটাকে আমরা বলছি প্রি ডিজাইন। যা হচ্ছে কি যে ওই 3টা ডিজাইন থেকে ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেই ডিজাইনটাকে আমরা পরবর্তীতে কি করি, আরও মডিফাই করি বা আপডেট করি, আপডেট করে তারপরে হচ্ছে তাকে প্রোভাইড করি। তো ডেভেলপার যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করবে, ডেভেলপ করার আগে আমাদের কাছে আসে ক্লায়েন্ট বা আমাদের মতো ডিজাইনার যারা আছে তাদের কাছে আসে যে একটা টেমপ্লেট ডিজাইন করে দেওয়ার জন্য। আমাদের টেমপ্লেটটা যদি পেজ রেসপন্সিভ হয়, সেই অনুযায়ী ডেভেলপারের ডিজাইন করতে কি হয়, কাজটা সুবিধা হয়। এরপরে ডেভেলপার কি করে, যে বিভিন্ন ধরনের কোডিং যে অপশন আছে সেটা দিয়ে টেমপ্লেটটাকে ওয়েবসাইটে বানানো হয় বা ওইটা দেখে দেখে সে টেমপ্লেটটা ডিজাইন করে থাকে। এই ওয়েবসাইট বা যে ওয়েব পেজগুলো আছে এগুলো কত পেজের হয়ে থাকে, কেমন হয়ে থাকে, বিভিন্ন পেজের হয়ে থাকে। যদি 1 পেজের ওয়েবসাইট হয় তাহলে তাকে আমরা বলি সিঙ্গেল ওয়েবসাইট বা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, অথবা বলি স্ট্যাটিক
ওয়েবসাইট। আর যখন কোনো ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকে, সাপোজ আমি অ্যাপলের পেজে চলে আসছি, এই যে পেজটা দেখতে পাচ্ছি, স্ক্রল করে করে ওদের যে পেজটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হোম পেজ। হোম পেজটা কোথায়? ওদের এই আইকনটার উপরে ক্লিক করলে হোম পেজটা শো করে। সাপোজ আমি ম্যাকে যদি ক্লিক করি, সাথে সাথে পেজটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবার আইপ্যাডে ক্লিক করলে সাথে সাথে পেজ চেঞ্জ। তারপরে আইফোনে ক্লিক করলে সাথে সাথে কি হচ্ছে, পেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলোকে বলা হয় মাল্টিপল পেজ বা ডাইনামিক ডিজাইন। এই ওয়েবসাইটগুলোকে বলা হয় মাল্টিপল পেজ অথবা ডাইনামিক পেজ ওয়েবসাইট। আর যদি এরকমটা হয়, আপনি একটা ওয়েবসাইটে আসলেন, যেমন এলইডিপির ওয়েবসাইটটা মাল্টিপল পেজের, ওয়ান পেজের একটা ওয়েবসাইটে আসলেন, স্ক্রল করে যখন আপনি যাচ্ছেন, তখন কি হচ্ছে, এক পেজের মধ্যেই সব আছে। ওয়ান পেজের মধ্যে ওদের কি করলো, সব কিছু ডিটেলস দেখালো। যেমন এখান থেকে আমি ক্লায়েন্টে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই পেজটাতে থেকে ওদের ক্লায়েন্ট যারা যারা সেই পার্টগুলো চলে আসছে। আমি এখান থেকে সার্ভিসে ক্লিক করলাম, যে সার্ভিসগুলো ওরা প্রোভাইড করে সেই সার্ভিসগুলো শো করছে। এটাকে বলা হয় ওয়ান পেজ। তো ওয়ান পেজের সাথে মাল্টিপল পেজের ডিফারেন্স হচ্ছে এইটাই, ওয়ান পেজ একটা পেজেই আপনাকে ডিজাইন করতে হবে, জাস্ট আপনাকে বাটনগুলো কোনগুলো বাটন হবে, হোভার কোথায় কোথায় অ্যাড করা হবে, এই জিনিসগুলো দেখাতে হবে। বাট যদি মাল্টিপল পেজ হয়, সেক্ষেত্রে আপনাকে যেমন হোম পেজ ডিজাইন করতে হবে, হোম পেজের সাথে সাথে অন্যান্য যতগুলো পেজ আছে সেই পেজগুলো দেখাতে হবে। অ্যাপলের এই পেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে হোম পেজে ক্লিক করলে একটা টোটাল পেজ স্ক্রল করে ফিল আপ। ম্যাকে ক্লিক করলে কোনো পপ আপ প্যানেল আসছে না। সাপোজ আমি যদি দারাজের পেজে চলে আসি, এখানে আসার পর দেখেন এটাও একটা মাল্টিপল পেজ ওয়েবসাইট বা কি বলি যে ডাইনামিক পেজ যে ওয়েবসাইট, সেটাও বলতে পারি। কিভাবে, এখন যে পেজে আছি এটা হচ্ছে ওদের হোম পেজ, বর্তমানে আছি হোম পেজে। যখনই আপনি এই ইলেকট্রনিক ডিভাইসের উপরে চলে যাচ্ছেন, সাথে সাথে দেখেন আরেকটা পেজ চলে আসছে, আরেকটা ছোট্ট পার্ট। ছোট দেখাচ্ছে কেন? স্ক্রিনটা ছোট দেখাচ্ছে কারণ মধ্যে থেকে নূরের সাফা হচ্ছে স্ক্রিন মেবি শেয়ার করেছিল। একটু কষ্ট করে আপনি আমার স্ক্রিনটা পিন করে নিলেই হবে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এক মিনিট। এখন ঠিক আছে? জি, ওকে। তো যখন আমরা অ্যাপলেতে গেলাম, ম্যাকে যাই, ম্যাকের উপরে মাউস নিয়ে গেলাম, আইপ্যাড বা ওয়াচ, টিভি, কোনো ধরনের ছোট্ট পপ আপ প্যানেল আসছে না। বাট দারাজের আমি ইলেকট্রনিক ডিভাইসের উপরে যাওয়ার সাথে সাথে অ্যারো চিহ্ন দিয়ে কি দেখাচ্ছে, আরেকটা ছোট্ট প্যানেল চলে আসছে। ঠিক তেমনটা স্মার্টফোনের উপরে যাওয়ার সাথে সাথে আবার আরেকটা প্যানেল চলে আসছে। রিয়েলমি যাওয়ার এটার উপরে গেলাম না, কোনো ধরনের চেঞ্জেস আসছে না। আচ্ছা ওকে, ফিচার ফোন নাই, ট্যাবলেটসে দেখাচ্ছে না, ল্যাপটপে আসার সাথে সাথে আবার আরেকটা পেজ আসছে, ডেস্কটপে আসার সাথে সাথে আরেকটা পেজ, গেমিং কনসোল, ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা। আবার ধরেন আমি বেবিস অ্যান্ড টয়েসে যদি চলে যাই, আরেকটা প্যানেল, এরপরে মাদার বেবিতে নেই, ফিডিংয়ে আসলে আবার একটা অপশন। তো এই যে জিনিসগুলো খেয়াল করে দেখেন যে আমি ধরে নিলাম এটা হচ্ছে হোম পেজ, আর এইখানে যতগুলো শো করছে এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য আপনাকে আলাদা আলাদা একটা একটা করে কি বানাতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। তাহলে কতগুলো পেজ হয়। এইবার থিঙ্ক করেন যে এইটার ভিতরে আবার কতগুলো আছে, তাহলে তার ওর বানাতে হচ্ছে না, ইলেকট্রনিক ডিভাইসের বানাতে হচ্ছে না, জাস্ট আপনাকে পপ আপ করে দেখাতে হবে যে এইখানে ইলেকট্রনিক ডিভাইসে অ্যারো চিহ্ন দিয়ে যে এইগুলো আসবে। স্মার্টফোনের ভিতরে কতগুলো আছে, ফিচার ফোনের মধ্যে নেই, ট্যাবলেটে নেই, ল্যাপটপে আবার 3টা আছে। সো শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কে কে আছে, এটাই যদি হিসাব করি, ধরে নিলাম এগুলো কিচ্ছু নাই, সব বাদ দেন, শুধু ইলেকট্রনিক ডিভাইস, তাহলে আমার হোম পেজ একটা পেজ ডিজাইন,
ইলেকট্রনিক ডিভাইসে যাওয়ার পরে স্মার্টফোনের এখানে আসেন, এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা পেজ। কয়টা হলো? 9টা পেজ হলো। ফিচার ফোন একটা 10টা, ট্যাবলেটে গেলে একটা 11টা, ল্যাপটপে আছে 3টা, কত হলো? 12 13 14, ডেস্কটপে আছে 2টা, 15 16, গেমিং এর এখানে আছে কত? 17 18 19 20 21 22, 22টা ক্যামেরাতে, 28 সিকিউরিটি, 29 30 31 32। টোটাল শুধু ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে যে পার্টগুলো আছে হোম পেজ সহকারে প্রায় 29টা পেজ হয়ে গিয়েছে। সো কি পরিমাণে বড় একটা ওয়েবসাইট। তাহলে আমি যখন এই ওয়ান পেজের ওয়েবসাইট ক্রিয়েট করছি সেটার জন্য যে পেমেন্ট পাবো, অবশ্যই আমি মাল্টিপল পেজ ক্রিয়েট করে দিলে সেম পেমেন্ট হবে না, আরও বেশি পেমেন্ট হবে। আর কখনোই এই ডিজাইনগুলা একদিন বা 2 দিনে পসিবল না। একজন ডেভেলপার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে মাসের পর মাস সময় নেয়। কারণ আছে, কারণ হচ্ছে পরিশ্রম করতে হবে, ওই যে বললাম ব্রেন স্ট্রমিং করতে হবে, এখানে ওদের কোডিং এর অনেক বিষয় থাকে যা আমরা জানি না। আর আমরা যেটা করি, আমরা হচ্ছে জাস্ট এই ভিউটা দেখিয়ে দিই। ভিউটা কি? যে এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে আসার পরে এখানে ব্ল্যাক কালারের একটা রেক্টেঙ্গেল হবে, তার মধ্যে লোগো এখানে থাকবে, এরপরে এই নামগুলো থাকবে, তারপরে ব্লু কালারের এই অপশনটা আসবে, এখানে এই লেখাটা থাকবে, একটা লাইভ কিছু একটা অপশন থাকবে, আরেকটা ডিফারেন্ট কালার হয়ে কিছু টেক্সট থাকবে, এরপরে টেক্সট শুরু হবে, একটা ইমেজ থাকবে। মানে এই যে ভিউটা দেখতে পাচ্ছি, যে ছবিটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমরা ক্রিয়েট করে দিই। আমরা এই জিনিসটা ক্রিয়েট করে দেব এবং আমরা ডেভেলপারকে বোঝানোর জন্য, সাপোজ আমি যখন ম্যাক লেখাটার উপরে যাব, এখন দেখেন ম্যাক লেখাটা কি আছে, লাইট ফন্টে আছে। লাইট ফন্ট মানে এখন লেখাটা যেমন আছে, মাউসটা ম্যাকের উপরে যাওয়ার সাথে সাথে একটু হাইলাইট হয়ে গিয়েছে, একটু দূরে দেখেন হাইলাইট হয়ে যাচ্ছে, আবার আইপ্যাডে যান হাইলাইট, সেম এজ শপ অনলাইনে যাওয়ার সাথে সাথে নিচে একটা লাইন চলে আসছে, লার্ন মোডে যান নিচে একটা লাইন চলে আসছে। এইগুলাকে বলা হয় হোভার, মানে আমাদের ভাষায় ডিজাইনাররা কি করে, এগুলোকে বলে হোভার। কেন বলে? এগুলো প্রত্যেকটা এক একটা বাটন, আমাদের কিবোর্ডে যেমন বাটন হয় এবিসিডির বাটন, এগুলো এক একটা বাটন। মানে আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন আরেকটা পেজ চলে আসবে এবং ওই বিষয়টা আমাকে আরো কি করবে, ডিটেলসে সে বুঝিয়ে দিবে। এখানেও অনেক কিছু আছে, এই যে দেখেন, মানে কি এটাও কত বড় একটা সফটওয়্যার। জাস্ট ওই পার্টটাই আরো ডিটেলসে বোঝানোর জন্য তারা কি করে রাখছে। শুধু এই লার্ন মোর অপশনটাতে, যে আইফোন 12 এর যে ডিটেলস সেটা দেখাবে। আবার আইপ্যাড এয়ার, এখানে ক্লিক করলে কি হবে, এই প্রোডাক্টটার জন্য যা যা সার্ভিস বা যেই ফিচারগুলো পাবেন যেমনটা হবে সব কিছু আরেকটা পেজে ক্রিয়েট করা হয়েছে। তো এটা কি একদিন 2 দিনের কাজ? কখনোই না। একজন গ্রাফিক ডিজাইনারের জন্য টেমপ্লেট ডিজাইন করতে গেলেও এটা একদিন 2 দিনের কাজ না। মিনিমাম সর্বনিম্ন এরকম সিম্পল একটা ডিজাইন করতেও আপনার 7 দিন থেকে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। যে কোথায় কি বসবে, কেমন হবে, ভিউটা কেমন হবে, বাটনগুলো কোথায় হবে, হোভারগুলো কোথায় অ্যাক্টিভ করতে হবে, কি ইমেজ বসবে, ইমেজের সাইজ কেমন হবে, সব কিছু নিয়ে তারপরে হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন করতে হয়। গট ইট? ওকে, এবার আসি, আমরা একটা ওয়ান পেজ ওয়েবসাইটের মধ্যে আছি। যদি 1 পেজের হয় সেটাকে আমরা বলি ওয়ান পেজ অথবা সিঙ্গেল পেজ অথবা স্ট্যাটিক পেজ ওয়েবসাইট। আর 1-এর অধিক যখন হয়ে যায়, যে 2-3টা বা আরো বেশি যখন পেজের ওয়েবসাইট হয়, তাকে বলি মাল্টিপল পেজ অথবা ডাইনামিক পেজ ওয়েবসাইট। আমরা এখন একটা ওয়ান পেজ বা সিঙ্গেল পেজ ওয়েবসাইটে আছি। এখানে আসার পরে এই যে ফার্স্ট যে পার্টটুকু দেখতে পাচ্ছি, এই ফার্স্ট পার্টটুকু হচ্ছে হেডার বলা হয়। একজন মানুষের যেমন 3টা পার্ট থাকে, কি কি? হেড মানে মাথা, বডি, এরপর হচ্ছে ফিট বা পা ধরা হয়,
ঠিক তেমন আমাদের ডিজাইনের মধ্যেও আমরা এটাকে 3 ভাগে ভাগ করে থাকি। কি কি? হেডার, বডি অ্যান্ড ফুটার। তো এই যে ফার্স্ট পার্টটুকুকে আমরা হেডার ধরি। হেডারের মধ্যে কি কি থাকবে? অবশ্যই কোম্পানির নাম, লোগো, মানে লোগো উইথ নাম অথবা উইদাউট নাম। নাম যে থাকবে এমন কোনো কথা নেই, লোগো দিয়েও অনেকে করে। তো লোগো থাকবে, কোম্পানির নাম থাকবে এবং মেনু বার থাকবে, যে তার যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি মেনু বার আকারে থাকবে। আর হচ্ছে একটা স্লাইডার ইমেজ থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। যে স্লাইডার ইমেজ অথবা কোনো একটা ইমেজ দিয়ে সে বুঝিয়ে দিবে, এই ইমেজটা সে রাখলে রাখতেও পারে, নাও রাখতে পারে। এরপরে যাই আমরা বডি পার্টে হচ্ছে তার ডিটেলস থাকবে, যে মেনু বারে যে অপশনগুলো আছে সবগুলো ডিটেলস থাকবে। ডিটেলস যাওয়ার পরে একটু নিচে আসেন, এই যে এখান থেকে শুরু হচ্ছে ফুটারের মধ্যে কি থাকবে? ফুটারের মধ্যে থাকবে কন্টাক্ট করার জন্য যে ইনফরমেশন, যে যে সার্ভিসগুলো সে প্রোভাইড করছে সেই সার্ভিসগুলোর ছোট ছোট আইকনিক অথবা ছোট টেক্সটের মাধ্যমে, ওই যে হোভারের মাধ্যমে বোঝানো হবে। আর হচ্ছে কপিরাইটের বিষয়টা। সো আমরা যদি অ্যাপলের এখানে চলে আসি, অ্যাপলের এই জায়গাটায় আমার হেডার কতটুকু? হেডার হচ্ছে এখানে শুধুমাত্র এই যে এতটুকুকে আমরা হেডার বলছি। কারণ কি? দেখেন, আমি যখন স্ক্রল করছি আইফোন 12, এখানে আইফোন 12 এর পার্টটাই নিচে আছে, মানে শুধু আইফোন 12 এবং ওদের যে পার্ট, যা যা ডিভাইস আছে, যেই সার্ভিসগুলো প্রোভাইড করে সব এখানে শো করছে মেনু হোম পেজের মধ্যে। তাহলে এইটা হচ্ছে আমরা বলছি হেডারের মধ্যে এতটুকু আছে। এরপরে বডি পার্টের পরে এই যে এখান থেকে শুরু, দেখেন আলাদা করে দিয়েছে কালারটা, একটু যদি খেয়াল করি এখানে একদম সলিড হোয়াইট কালার, এরপরে অ্যাশ কালারটা শুরু, এবং এই অ্যাশ কালারের উপরেই কিন্তু এই টেক্সটগুলো সব আসছে। এটা হচ্ছে আমরা ফুটারের মধ্যে রাখছি। ফুটারে সে একটু ডিটেলস দিয়ে, এরপর হচ্ছে সে আসলে এই ওয়েবসাইটটার মধ্যে আপনি কি কি পাবেন, A to Z সব আছে। মানে আপনি যেমন এইখানে ক্লিক করে করে যাচ্ছেন, ঠিক তেমন এইখানে ক্লিক করেও প্রত্যেকটা পেজে চলে যেতে পারবেন। আর ওদের ওই যে কপিরাইট পলিসি বা যে অপশনগুলো থাকে সেগুলো, কন্ট্যাক্ট, এখানে কিন্তু কন্ট্যাক্ট করবে কিভাবে সেটা নাই, অবশ্যই আছে, এই যে কন্ট্যাক্ট অপশনটা আছে, ওদের সাথে প্রত্যেকটা জিনিসের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এরপরে আমরা সাপোজ অন্য আরেকটা পেজে যদি চলে যাই, এই পেজটাকে তাহলে কি বলছি? এই পেজটাকে বলছি হোম পেজ। আর অন্য যত পেজে আসবেন এগুলো হচ্ছে এই ভিতরের সাবসিডিয়ারি যে পেজগুলো আছে প্রত্যেকটা। ম্যাকে আসার পর ম্যাকের জন্য আবার একটা হোম পেজ ডিজাইন করা আছে। হোম পেজ ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার দেখেন যে এখানেও কিন্তু ফুটারের মধ্যে সব, এই যে অ্যাপল, তারপরে আমরা ম্যাকের মধ্যে আছি সেটা শো করছে। ম্যাকে আসার পরেও আবার দেখেন আরো কিছু পেজ আছে, ম্যাকবুক এয়ারের জন্য আছে, মানে প্রত্যেকটা পার্টের জন্য আবার আলাদা আলাদা। সাপোজ আমি এইটাতেই চলে গেলাম, জাস্ট ক্লিক করলাম, ওর জন্য আবার আরেকটা পেজ। তাহলে একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে? টোটাল 3 পার্টে ভাগ করে, হেডার, বডি, ফুটার। হেডারের মধ্যে লোগো আর মেনু বার থাকবে মাস্ট বি, আর স্লাইডার ইমেজ অথবা যে কোনো ইমেজ থাকলে থাকতেও পারে উইথ ইনফরমেশন, নাও থাকতে পারে। বডি পার্টের ডিটেলস থাকবে, আর ফুটারের মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আইকনিক যে পার্টগুলো আছে, যে শর্টকাটে যাওয়া যায়, আর হচ্ছে কপিরাইটের ইস্যু, এই জিনিসগুলো থাকবে। সেম প্রত্যেকটা পেজে গেলে এই জিনিসগুলো আপনি পাবেন। ইচ অ্যান্ড এভরি পেজের মধ্যেই কি থাকবে? হেডারটা মাস্ট বি থাকবে, হেডারের যে মেনু বার সেটা মাস্ট বি থাকবে, আর ফুটার মাস্ট বি থাকবেই, ফুটারও থাকবে এবং বডি পার্ট তো আছেই। এতটুকু যদি বুঝতে পারেন, এবার আসি পেজ রেসপন্সিভ। পেজ রেসপন্সিভ মানে কি? আমরা যখন কোনো ওয়েব ডেভেলপার দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, এখন অনেক ডেভেলপাররাই কি হয়ে গিয়েছে, অ্যাডভান্স হয়ে গিয়েছে, যে
গ্রাফিক ডিজাইনারের কাছে যেতে হয় না। তারা ছোটোখাটো যে কাজগুলো, সাপোজ কোন একটা ইমেজের সাইজ রিডিউস করতে হবে, রেজলিউশন কমাতে হবে, এই ছোটোখাটো কাজগুলো শিখে ফেলে। ফটোশপের যে কাজগুলো শিখে ফেলে, যে ছোটোখাটো কাজগুলো তারা নিজেরাই করে। এর জন্য আবার আরেকজন ডিজাইনার হায়ার করা, ডিজাইনার রাখা। এবং অনেকেই আছে যে এই টেমপ্লেটও তারা শিখে ফেলে। যে একজন ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট আসার পরে আমি তার ওয়েবসাইট ডেভেলপ করে দেব। ডেভেলপ করার আগে আমাকে একটা স্ট্রাকচার তাকে দেখাতে হবে, সে কেমনটা চাচ্ছে। হয়তোবা তার কোনো পছন্দ নেই, যে তার পছন্দের কোনো ওয়েবসাইট নেই, কাউকে সে ফলো করতে চায় না, ইউনিক কিছু বানাতে চাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, এখন ক্লায়েন্টের থেকে ইনফরমেশন নিয়ে যে সে কেমন চাচ্ছে যে টেমপ্লেটটা বানাবে, ব্রেন খরচ করতে হবে আপনাকে। তো আবার ডিজাইনারের কাছে যাবে একজন গ্রাফিক ডিজাইনার, ডেভেলপারে কি করে, সে এই কোর্সগুলো করে বা শিখে নেয়, শিখে উনি কি করে ডিজাইন করে সেটাকে আবার ডেভেলপ করে। তো এই যে আমরা একটা ওয়েব টেমপ্লেট বানাচ্ছি, জাস্ট টেমপ্লেট ক্রিয়েট করছি, আপনাকে কি করতে হবে, এই টেমপ্লেটটা ক্রিয়েট করার সময় একটা জিনিস মেনটেন করতে হবে, সেটাকে বলা হয় পেজ রেসপন্সিভ। পেজ রেসপন্সিভ মানে হচ্ছে, সাপোজ আপনি যখন আপনার ডেস্কটপে ওয়েবসাইটটা দেখছেন, আমি ধরে নিলাম এখন এই অ্যাপলের সাইটটাই আমরা দেখছি, হ্যাঁ, এটাকে একদম বড় করে দিই। এই ওয়েবসাইটটা আমরা দেখছি আমাদের ডেস্কটপের মনিটরে, মানে আমাদের যে মনিটর আছে মনিটরে দেখছি, ডেস্কটপ মনিটরে। এটা যদি এখন আমি ল্যাপটপ মনিটরে দেখি, অথবা আমার হাতে যেই ট্যাব আছে ট্যাবে দেখি, অথবা আমি আমার ফোনে যদি এই ওয়েবসাইটটা দেখতে চাই, ভিউটা কি সেম টু সেম এরকমই হবে? কখনোই না। এটা কি হয়, পার্ট বাই পার্ট ভাগ হয়ে যায়। আসেন সিম্পলি আমরা যদি এখানেই দেখি, আমি চলে গেলাম 3 ডট, সেখান থেকে মোর টুলস, ডেভেলপার টুলসে চলে আসি। ডেভেলপার টুলসে আসার পর এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, কিছুক্ষণ আগে এই হোম পেজটা, হেডার সহকারে হোম পেজটা খেয়াল করে দেখেন, যে এই টেক্সটগুলো একদম মিডল বরাবর আছে, একটা ছবি আছে, এরপর আবার টেক্সট আসছে, ছবি, টেক্সট, ছবি। এবার দুইটা পার্টে ভাগ হয়ে গেল, পরেরটাও দুইটা পার্টে ভাগ, দুইটা পার্টে ভাগ। ওকে ফাইন, একটু খেয়াল করেন, এখানে অ্যাপলের যে আইকন, ম্যাক, এগুলো সব পাশাপাশি আছে, মেনু বারগুলো প্রত্যেকটা পাশাপাশি। চলে যাব 3 ডট, সেটিংস, কোথায় যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। 3 ডট, মোর টুলস, ডেভেলপার টুলসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মোবাইল ভার্সন, ট্যাব ভার্সন, পিসি হ্যাঁ, ভার্সন হ্যাঁ, দিয়ে আলাদা। তো আচ্ছা, এটা আসার পরে দেখেন চেঞ্জ, কিন্তু তখন এখানে মেনু বারে কতগুলো ছিল, মোবাইল, এই ওদের অ্যাপলের আইকনের পরে ম্যাক, আইপ্যাড, আইফোন সব শো করছিল। এখন এই জিনিসগুলো কোথায় চলে গেছে, এই যে দুইটা ডট দেখা যায়, এখানে ক্লিক করলে ওই অপশনগুলো চলে আসছে। এরপর স্ক্রল করে নিচে আসেন, দেখেন এই যে এই ছবিগুলো চেপে আসছে, ছবিগুলো চেপে আসছে। তারপরে এই যে এই ছবিটা আর এই ছবিটা পাশাপাশি ছিল, ওয়াচের ছবিটা আর এই যে এই বাচ্চা কোলেদের ছবিটা। তারপরের ছবিটাও এই ঘড়ি এবং এইটা পাশাপাশি ছিল। সো এইটাকে বলা হয় রেসপন্সিভ। তো রেসপন্সিভ করার পরে দেখেন, আপনি যত বড় করবেন তত কি হবে, টেক্সটগুলো কিন্তু কোনো কেটে যাচ্ছে না, একদম ছোট করে ফেলছে, এটা একদম ছোট, কোনো টেক্সট কিন্তু কেটে যাচ্ছে না, বাদ পড়ছে না। আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করেছি বা ওটাকে কি বলে ফ্লেয়ার ডিজাইন করেছি, একটা সেফ এরিয়া বা সেফ জোন নিয়ে রাখছিলাম, যে এই সেফ জোনটার ভিতরে কি থাকবে, আমার যত টেক্সট আছে, লোগো আছে, ওই সেফটি এরিয়ার ভিতরে থাকবে। ঠিক তেমনটাই যখন আপনি কোনো টেমপ্লেট ডিজাইন করছেন, এই সেফ জোনটা আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। আর এটার একটা কি বলে মেজারমেন্ট আছে, যদিও আমরা এই মেজারমেন্টটা করব না, মেজারমেন্ট করতে গেলে মাথা আওলা হয়ে যাবে, বিশাল হিসাবের ব্যাপার, গাটার, এটা সেটা। এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ গ্রিড। আমরা যখন কোনো টেমপ্লেট ডিজাইন করি তখন বুটস্ট্র্যাপ গ্রিডকে মেনটেন করে টেমপ্লেট ডিজাইন করি।
একটা স্ক্রিনের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1920 ওয়াইড বরাবর। আমরা কখনোই হাইট ধরি না, কারণ এক একটা টেমপ্লেট এক এক রকম, হাইটের দিকে বড় হতে পারে, তার ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। হাইটটা আমরা থিঙ্ক করি না, আমরা থিঙ্ক করি কি ওয়াইড। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1920, এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা বুটস্ট্র্যাপ গ্রিডটা 1170 ধরে থাকি। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। যদি ইমেজে আসি, ইমেজে আসলেই বুঝতে পারবো। সাপোজ আমরা এই টেমপ্লেটটাই দেখি যে একটা মনিটরের স্ক্রিনে কি হচ্ছে, ফুল পেজ দেখা যাচ্ছে। যখন এটা কোনো ট্যাবে চলে আসলো তখনই কি হলো, একটু চেপে চলে আসছে। দেখেন এই যে আইকনের বাম পাশে অনেকখানি জায়গা, ডান পাশে অনেকখানি জায়গা, বাট এখানে জায়গাটা কম। আবার যখন ফোনে আমরা ভিউ করছি, ফোনের মধ্যে আবার এটা কি হলো, ব্রেক হয়ে গেল। এটা কি বলা হয়, পেজ রেসপন্সিভ। আমাদেরকে এই পেজ রেসপন্সিভ করে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আর এই পেজ রেসপন্সিভ করার জন্য কি মেজারমেন্ট রাখবো, বুটস্ট্র্যাপ গ্রিড রাখবো। এই বুটস্ট্র্যাপ গ্রিডটা আমরা কোথায় পাবো? বুটস্ট্র্যাপ গ্রিড আপনি ফ্রিতে কোথায় পাবেন? গুগলে আসবেন, লিখে সার্চ দিবেন বুটস্ট্র্যাপ গ্রিড ফ্রি ডাউনলোড। বুটস্ট্র্যাপ গ্রিড ফ্রি ডাউনলোড। এখানে 4টা গ্রিড আছে পিএসডি ফাইলে, কোথাও 3টা পাবেন, কোথাও 2টা পাবেন, কোথাও আবার 1টা পাবেন। মানে মেজারমেন্টের উপর ডিপেন্ড করে তারা এই বুটস্ট্র্যাপ গ্রিডটা কি করে বানিয়ে থাকে। সো যারা শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন করবেন তাদেরকে এই বুটস্ট্র্যাপ গ্রিডটা শিখতে হবে। আর যারা টেমপ্লেট ডিজাইনে চলে যাবেন, মানে ইউআই ডিজাইনে চলে যাবেন ফটোশপের পরে, আপনাকে অবশ্যই ওই কোর্সটা করতে হবে যে ইউআই ইউএক্স যে ডিজাইনগুলো হয়। এই সেক্টরে যারা চলে যাবেন তাদেরকে আরও হায়ার লেভেলের স্টাডি করতে হবে। সো আমার কাছে 2টা এরকম এই নামানো আছে, আমি আর দেখালাম না। যে আপনি যেমন এখানে 4টা গ্রিড পাবেন, ভিতরে চলে যান। যাওয়ার পরে টোটাল কি আছে, আর্টবোর্ড সাইজ দেওয়া আছে এক্সেল, মানে সুপার লার্জ, লার্জ, মিডিয়াম লার্জ আর স্মল ভার্সন। টোটাল 4টা ভার্সনে দেওয়া আছে, গাটার সহকারে, কলাম সহকারে। আর সাইজ তারা সব কিছু বেস্ট করে এই যে এটা পাবেন, এই যে এই 4টা পাবেন। 4টা বেস করে তারা দিয়ে দিছে যে এটা যদি ডেস্কটপের স্ক্রিন হয়, ল্যাপটপের স্ক্রিন, ট্যাবের স্ক্রিন, মোবাইল স্ক্রিন, টোটাল 4টা পার্ট কোনটা কেমন কি হবে সব দিয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে যেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। বুটস্ট্র্যাপ গ্রিডটা আসলে কি সেটা একটু ভালো করে বুঝি আমরা। বুটস্ট্র্যাপ গ্রিডটা হচ্ছে, সাপোজ আমি ফার্স্টেরটাই ধরলাম, এখানে একটা পেজের মধ্যে যে টেক্সটগুলো বসবে সেই টেক্সটগুলোকে টোটাল 12টা ঘরের মধ্যে ভাগ করা হয়, বা বুটস্ট্র্যাপ গ্রিডটাকে 12টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে আবার এই যে ভিতরে গাটার থাকে, যে একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 1170 1170 পিক্সেল। এই 1170 পিক্সেলকে তারা হচ্ছে ভাগ করে, যে এই কলামগুলো কত হবে, গাটারগুলো কত হবে, মধ্যের যে স্পেসিং, ডেভেলপার এটা ইউআই ডিজাইনের সাথে পাওয়া যায়, বা তখন গেলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো যদি আমরা এই হায়ার লেভেলের স্টাডিটা করি, পড়াশোনা করি। একটা নির্দিষ্ট মান আছে, যে এই মানটা রেখে ওরা প্রত্যেকটা গাটার মেজারমেন্ট করে বসায়। কিভাবে ধরা হয় বা আমরা ডিজাইনটা কিভাবে করি যখন ফটোশপে কাজটা করব, প্রত্যেকটা কলামকে একটা একটা করে আপনি ধরতে পারেন, যে এইখানে টোটাল 12টা কলাম আছে। আবার 2টাকে একটা কলাম ধরতে পারেন, মানে 1 আর 2 এই 2টা হচ্ছে একটা কলাম। সাপোজ আমার কাছে 6টা ইমেজ আছে, 6টা ইমেজকে আমি পাশাপাশি বসাতে চাচ্ছি, তাহলে আপনাকে মেজারমেন্ট কিভাবে করতে হবে, এই 1 কলামের দাগটা যেখানে শুরু হয়েছে এবং 2 কলামের দাগ যেখানে শেষ হয়েছে, এই 2টার মধ্যে একটা ইমেজ থাকবে।
আর এই যে এই জায়গাটা এটা হচ্ছে ব্রেক থাকবে। তাহলে ডেভেলপার কি করবে, যখন ওই যে সে পেজ রেসপন্সিভ করে ওয়েবসাইটটা বানাবে বা ব্রেক দিবে তার কোডিং এর মধ্যে, সে তখন এই ইমেজটা কয়টা আছে, দুইটা গ্রিড বরাবর, সেই গ্রিডটা রেখে ব্রেক দিয়ে পরবর্তী ইমেজ আসবে, মানে তার জন্য সুবিধা হবে। আপনি দুইটা কলামকে একটা ধরে কি করতে পারেন, 6টা হিসেব করতে পারেন। আবার 3টাকে একটা ধরে 4টা কলাম বানাতে পারেন। আবার 4টাকে একটা ধরে 3টা কলাম বানাতে পারেন। এই যে এই প্রথম 4টা একটা কলাম, 5 থেকে 8 পর্যন্ত একটা কলাম, 9 থেকে 12 পর্যন্ত। 4টার পরে কি থাকে, এখন যদি আমি 5টা করে ধরি তাহলে কি হবে, যে 5টা করে একটা কলাম ধরতে চাই, হ্যাঁ সেটাও হবে। কিভাবে হবে দেখেন, আমি প্রথম 5টাকে একটা কলাম ধরলাম, পরের 5টাকে একটা কলাম ধরলাম, তাহলে রয়ে গেল কয়টা, 2টা হতে পারে। আবার 6টা করে আপনি টোটাল 2টা কলাম ধরতে পারেন। এই যে এইখানে যদি আসেন, স্পেসগুলো ওরা একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে স্পেন 1 স্পেন একটা একটা করে ধরলো, এরপরে 4টাকে একটা টোটাল মানে 4টা করে 3টা ভাগ করলো, এরপর 4টাকে একটা কলাম আর বাকি 8টাকে একটা কলাম, 6টাকে একটা 12টা। এই যে এখানে আরো ছোট ছোট করে পার্ট ভাগ করে দিছে। এই স্প্যানগুলা বা এই কলামগুলোর মধ্যে কি করতে হবে, আপনাকে ডিজাইনগুলো বসাতে হবে। এই যে অ্যাপলের এই পার্টটাতে চলে আসি। ওরা এই পুরো কলামটার মধ্যে একটু খেয়াল করে দেখেন, অ্যাপলের এই লোগোটা যেখান থেকে শুরু হয়েছে এবং এই আইকনটা যেখানে শেষ হয়েছে, আমি স্ক্রল করে যাচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে টেক্সটটা দেখেন, এই টেক্সট এবং এই টেক্সট, তারপরে এই যে এই টেক্সট, তার মানে ওদের গাটার লাইন এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, ডিউরিং এর ডি পর্যন্ত যে আছে গাটার লাইন। এরপরে এটা ছবি, এই যে দেখেন, এটাতে যদি আপনি ক্লিক করেন নতুন পেজ আসছে, দ্যাট মিনস এটা একটা টেক্সট, এই কি বাটন। বাট এই ছবির উপরে ক্লিক করেন, ছবির উপরে ক্লিক করলে ছবির যে পেজটা সেটা চলে আসবে। ওকে, সো এবার স্ক্রল করে আসেন, একটু খেয়াল করে দেখেন, এই যে টেক্সটগুলো দেখছেন সব জাস্টিফাই করা, এর বাহিরে কিন্তু যায় নাই, এর বাহিরে যায় নাই। ওরা কলামটাকে কিভাবে ভাগ করলো, এই টোটাল 12টা কলাম, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটার ভিতরে টোটাল 12টা কলাম আছে, 12টা কলামকে একটা ধরেছে এই ছবির বা এই ডিজাইনটার জন্য। এখানেও সেম কাজ করেছে, এইখানে এসে 6টা করে ধরেছে, যে এই পাশে 6টা কলামকে সে একটা ধরলো আর এই পাশে 6টা কলামকে একটা। ঠিক তেমন সাপোজ এটা দিয়ে বুঝাই, এই যে এখানে দেখেন ওরা যে এগুলো তো সব ইমেজের মধ্যে, এই যে এই লোগোটা শেষ আর কন্টাক্ট আস পর্যন্ত দেখেন একটা টেক্সটও এর বাহিরে যায়নি, এই যে কলামগুলোকে কি করেছে, 4টাকে একটা কলাম, এই টেক্সটগুলো সব 4টা কলামের ভিতরে আছে, একটা কলাম 4টাকে একটা কলাম ধরে তারপর হচ্ছে বসিয়েছে। এখানে আবার ম্যাম, দুইটা ধরে। আপনি যে বললেন যে ওই যে 12টা কলামের ভিতরে যে বললেন দুইটা করা যাবে, তো 5টা করে, তখন তো এটা এক পাশ হয়ে যাবে। হ্যাঁ, এক পাশে হয়ে যাবে। এবং ব্রেকটা কি হবে দেখেন, যে আমি যদি এইটাকে ধরলাম যে প্রথম পাঁচটা, তাহলে পরের দুইটা কি হচ্ছে, ছোট্ট কোনো আইকনিক কিছু বা সাপোজ ছোট্ট একটা পার্ট কিছু আছে সেটা আপনি বসাতে পারবেন। বাট এইটা তখন ব্রেক হয়ে যদি এমন হয় আপনার ডিজাইনটা, দুইটা বড় ছবি আছে, যে ক্লায়েন্ট আছে এই ছবি দুইটা পাশাপাশি বড় বসবে আর সাথে দুইটা ছোট ছবি একসাথে বসবে, তখন আপনি এই কাজটা করতে পারেন। বাট সব কিছুরই তো একটা রুলস আছে, 5টা করে দিলেও যে পারফেক্ট হবে না। আমরা সবসময় চেষ্টা করব জোড়ায় দেওয়ার জন্য, যে কোনো কিছুই কি হবে, জোড়ায় কাজ করার জন্য। ম্যাডাম, আমরা তো দুই পাশে এক কলাম যদি বাদ দেই, তারপরে তো হচ্ছে 5টা করে। সেটাও হবে, কেন হবে না, ওইটাও হবে। বাট আপনি যখন ডিজাইন করছেন, এটা মনে রাখবেন ডেভেলপারের সাথে আপনার কি থাকবে, সংযোগ থাকবে। অবশ্যই ডেভেলপ যে করবে তার সাথে আপনার কি থাকবে, সংযোগ থাকবে। অথবা ক্লায়েন্ট
কার থেকে জানবে? ডেভেলপারের থেকেই তো জানবে। ডেভেলপার বলে দিবে যে তুমি আগে আমাকে স্ট্রাকচারটা করে দাও, তাহলে আমি কি করতে পারবো, তোমাকে ডিজাইনটা করে দিতে পারবো। আর এখন তো অনেক আপডেট হয়ে গিয়েছে, অনেকেই আছে ডেমো ওয়েবসাইট ফ্রি কিনে নিয়ে কি বলে কিনতে পাওয়া যায়, বিভিন্ন সাইট আছে, কিনে ফেলে পরে ওগুলাকে জাস্ট মডিফাই করে। এই যে একটা করে ধরেছে, 2টা 3টা করে 4টা করে 6টা 4টা 8টা 12টা। তো আপনি চাইলে যে দুই পাশে 2টা বাদ দিয়ে 5টা, অথবা দুই পাশে 2টা 5টা, এই পাশে খালি আছে, বাট আমরা সবসময় চেষ্টা করব যে এই জোড়াগুলো ঠিক রাখার জন্য। এটাই হচ্ছে পারফেক্ট ডিজাইন ফর এ টেমপ্লেট। ক্লিয়ার? বুটস্ট্র্যাপ গ্রিড। এখন কেউ বললেন না যে ম্যাম আমরা এই গ্রিড মেজারমেন্ট করব কিভাবে। সরি, আমি মেজারমেন্ট গ্রিড আমরা শিখছি না। যদি ইন্টেনশন থাকে যে আমি শুধুমাত্র এই ডিজাইন ওয়েব টেমপ্লেট বা ওয়েবসাইট রিলেট যাব, তাহলে আপনাকে আরও অনেক পড়াশোনা করতে হবে এই সাইটগুলো নিয়ে, বা আরও কিছু জানতে হবে, অনেক কিছু জানতে হবে। ম্যাম, ধরেন যে আমি যেটা নিউজ সাইট বানাতে ডিজাইন করতে চাই, অথবা একটা বিজনেস সাইট ডিজাইন করতে চাই, তাহলে আমি যদি নেটে সার্চ দিই যে বিজনেস গ্রিড, তখন কি ওটা আলাদা আলাদা প্যাটার্ন কি আসবে? না না, ওইটা তো আপনি ওই যে বললাম না স্ট্যান্ডার্ড, আপনার পিসি, আমার এই পিসির স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1920, তাহলে তো আমি সেটা ধরেই কাজ করব। বা আমার ডেভেলপ, হ্যাঁ বলেন। আমি যেটা বলছিলাম যে এই দ্বারা যে অ্যাপসটা মানে ওয়েবসাইটটা আছে, এখানে একটা প্যাটার্ন আছে না, ডিজাইনের একটা প্যাটার্ন তো আছে। তো ওই যে আপনি যে গ্রিডটা দেখালেন, আমি যদি বলি যে নিউজ সাইট গ্রিড, হ্যাঁ, তাহলে ওরা কি ইমেজ পজিশন গুলা কিভাবে কিভাবে বসাইতে হবে, না না, মাপগুলো কিভাবে হবে, কিচ্ছু দেখাবে না, দেখা দিবে? না কিচ্ছু দেখা দিবে না। গ্রিড কেমন হবে সেটা দেখাচ্ছি। এই যে মাত্রই দেখলাম না যে গ্রিডগুলো এই যে এরকমটা হবে, এইটা হবে, এই যে জাস্ট এই দাগগুলো থাকবে। এই প্যাটার্ন আপনাকে ঠিকঠাক করে, প্যাটার্ন তো অলরেডি সে বলেই দিছে যে কিভাবে আপনি প্যাটার্ন করতে পারবেন, 1 2 3 4 6 8 বা 4 8 এইভাবে। বাট কোথায় ছবি বসাবেন, কোথায় কি করবেন, টেক্সটগুলো কোথায় বসাবেন, এই যে দেখেন গ্রিড ফর ডেস্কটপ স্ক্রিন, যে ডেস্কটপ যদি 1920 হয় এতটুকু হবে, ডেস্কটপ যদি 1600 পিক্সেল হয় এইরকমটা হবে, 1440-এ এইটা হবে, বা আরো 1280 পিক্সেলে এইরকমটা হবে। গ্রিড একটাই থাকবে। আপনার কথা আটকে আসতেছে। মানে আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম, যেটা দেখাচ্ছিলাম আপনি ধারণা পাবেন। এই যে দেখেন মাল্টিপল ডিভাইসের জন্য কেমন হয়, এই যে ফটোশপ, তারপরে অ্যাডোবি এক্সডি। আরো ভালো যদি আপনি শিখতে চান, চলে যাবেন গ্রাফিক রিভার নামে একটা সাইট আছে না, এখানে চলে যাবেন। যাওয়ার পর এই যে ওয়েব টেমপ্লেট অ্যান্ড থিমস, এখানে চলে যান। এখানে গিয়ে আমরা কি ডিজাইন করছি, ইউআই টেমপ্লেট, মানে ইউআই ইউএক্স ডিজাইনের ছোট্ট একটা পার্ট, একদম সিম্পল একটা পার্ট আমরা করছি, যেটা হচ্ছে ওয়েব টেমপ্লেট। বিশাল এক সেক্টরের এই কিসের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে। জাস্ট ফটোশপটা সিলেক্ট করেন। আপনি এখানে আসার পর কেমন ডিজাইন আসলে হয়, কেমন ডিজাইন করে, কি কি কাজ করছে, এই ডিটেলসটা আমরা কি পাবো এখান থেকে জানতে পারবো, কি ফন্ট ব্যবহার করছে সব কিছু দেখতে পাবেন। সাপোজ আমি এটাতে চলে যাই, ভিতরে যাওয়ার পর সে কি ডিজাইন করেছে, সমরে ক্লিক করি, এই যে সে পিএইচডি টেমপ্লেটও দিয়ে দিছে স্ক্রিনশট সহকারে। তারপরে হচ্ছে যে দেখে 10টা ইউনিক ডেমো লেআউট, মানে সে যে ডিজাইনগুলো করেছে, কেউ যদি এটা কিনে নেয় তাহলে কি পাবে, 10টা ইউনিক ডেমো লেআউট পাবে, 50 লেয়ার পিএইচডি ফাইল। তারপরে এই যে দেখেন গ্রিড সিস্টেম কত, 1170। এটা কি বলেছিলাম আমি, জি ম্যাডাম বলেছিলেন। 1170 স্ট্যান্ডার্ড গ্রিড সিস্টেম হচ্ছে 1170। আপনি গুগলে এসে যে বুটস্ট্র্যাপ গ্রিড যখন লিখে সার্চ দিচ্ছেন, ওরাই 1170 ধরেই কাজ করে। আর স্ক্রিনের যে ওয়াইড থাকে, এটাকে স্ট্যান্ডার্ড ধরি আমরা 1920। এর থেকে হাই হতে পারে আমাদের, মানে আমরা হয়তো বা মনিটর আর একটু বড় কিনি, বড় স্ক্রিনের মনিটর, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 1920। তারপরে কি কি অপশন রেখে কাজ করে, ফুল কাস্টমাইজ গুগল ফন্ট কি হবে, সব কিছু আছে। চাইলে সে কি ফন্ট ব্যবহার করেছে এটাও দেখাচ্ছে, ক্রেডিট কোথায় কোথা থেকে সে টেমপ্লেট বা আইডিয়া নিয়েছে,
ওইটাও দিয়ে দিল। মানে আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে গিয়ে ঘুরে ঘুরে দেখে আসতে পারেন, একটু পড়াশোনা করতে পারেন, ইমেজ সোর্স কোথা থেকে নিয়েছে সেগুলো সে দেখালো সবকিছু। তো এখান থেকে আমরা কি করতে পারবো, আইডিয়া নিতে পারবো। ওকে, বাট বুটস্ট্র্যাপ গ্রিডটাকে আপনি যখন ডাউনলোড করবেন, ওই যে 3টা বা এখানে যেমন 4টা দেখিয়েছে, 4টা পাচ্ছেন, কেউ আবার 3টা দিচ্ছে, এখানে আবার 5টা গ্রিড সিস্টেম দিয়েছে। মানে 1920 থেকে শুরু করে অন্যান্য যে সাইজগুলো আছে সেগুলো আপনাকে কি করবে, সে প্রোভাইড করবে ফ্রিতে। আর নির্দিষ্ট করে লিখে সার্চ দিতে পারেন, হয়তো বা পেয়ে যাবেন, আমি কখনো সার্চ দিই নাই। এবং সবচেয়ে বড় কথা যে আমরা এখন কয়জন আছি, 22 জন আছি। সাপোজ আমি সব বাদ দিলাম, এই এলইডিপি প্রজেক্টেরই সেই মার্চ মাস থেকে শুরু করে এই পর্যন্ত ধরে নিলাম আমাদের হাতের উপর দিয়ে বা আমার হাতের উপর দিয়ে 500 জন স্টুডেন্ট গেছে। এই 500 জনের মধ্যে মাত্র আমি 2 জনকে পাইছি, জাস্ট 2 জনকে পেয়েছি যে হচ্ছে এই সেক্টরটাতে আছে। আর বাকি 498 জনই হচ্ছে ডিজাইনের সেক্টরে, বা 498 জন তো আর ডিজাইনের মধ্যে নেই, সেখান থেকে অনেকেই ঝরে পড়ে গেছে। হয়তো বা শেষে এসে 50-60 জন আছে যারা এখনো ডিজাইনের সাথে সম্পৃক্ত কাজ করছে। তো ওই যে বললাম 2 জন মাত্র কি টেমপ্লেটে বা ওয়েবসাইট রিলেটেড, এই টেমপ্লেট রিলেটেড এখনো একজন আছে, সেই ফার্স্ট ইসের নাম যেন কি, সাকিব, সে এখনো ডিজাইন করে শিখছে। মেবি রিসেন্টলি কোথায় যেন ইউআই ইউএক্স ডিজাইনের জন্য অ্যাডমিশন নিয়েছে, ওদের এখনো ক্লাস শুরু হয়নি, বলতেছে ম্যাম আমি এটা নিয়ে দাঁড় করবো। ও আবার ডেভেলপার, ওর আগেই কোর্স করা ছিল, 2 বছর না 3 বছর আগে ওয়েব ডিজাইন কোর্স করেছিল, বলতেছে ম্যাম আমি এই সাইডটাতে দাঁড়াতে চাই। সো আমাদের মধ্যে থেকেও হয়তোবা কেউ কেউ এই সেক্টরে যাবেন, বাট ওই যে বললাম এটা খুবই টাফ একটা বিষয়, এত পরিশ্রম করতে হবে। আমি সাপোজ আমি এখানে ডেমো ডিজাইন করব, আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে বসাবেন, কাজগুলো করবেন, তাই আপনাদের বিরক্ত লেগে যাবে। ওকে, এবার আমরা কিছু অন্য টপিকে কথা বলবো। কেটে দিলাম কেন? অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো। কি কি? সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে তার পছন্দের কিছু ওয়েবসাইট আছে, পছন্দের ওয়েবসাইটটা থেকে কিছু ফন্ট সে পছন্দ করেছে, মানে ফন্টগুলো তার পছন্দ, যে এই ওয়েবসাইটটার এই ফন্টটা আমার পছন্দ হয়েছে। এখন হুবহু ওই ফন্টটা, সাপোজ আমরা যে কোনো একটা ওই যে অ্যাপলেরটাতেই চলে যাই, সে বলল যে এই ওয়েবসাইটটা যে ফন্ট ব্যবহার করেছে, যে এই টেক্সটটা অথবা এই টেক্সটটা আমার খুব ভালো লেগেছে, তুমি কি এই টেক্সটটা ব্যবহার করতে পারবা? এখন একটা উপায় আছে, আমি স্ক্রিনশট নিয়ে হোয়াট দ্য ফন্টের মাধ্যমে বা গুগলের মাধ্যমে এই ফন্টটা কি ফন্ট সেটা খুঁজে বের করলাম। এর চেয়েও বেটার একটা অপশন আছে এক্সটেনশন। লাইভ কোনো ওয়েবসাইটে তারা কি ফন্ট ব্যবহার করেছে সেটা আমরা এক্সটেনশনের মাধ্যমে কি করতে পারি, জানতে পারি। আপনি ট্যাবে নতুন একটা ট্যাব নেন, লিখে সার্চ দেন যে ফন্ট চেকার বা পিকার, PICKER, পিকার এক্সটেনশন, একটু কষ্ট করে এক্সটেনশনটা অ্যাড করে দেন। অ্যাড করে দিলেই অনেকগুলো কি আসবে, লিঙ্ক চলে আসবে যে আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছেন। এগুলো সব গুগলের সাথে কি করা, এক্সটেনশন অ্যাড করা। সাপোজ ফন্ট পিকারে আমি চলে গেলাম, এখানে ক্লিক করার পর এই এক্সটেনশনটা চলে আসবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে গুগলের মাধ্যমে। আর কিভাবে এই পিকারটা আপনি ব্যবহার করবেন, সাপোজ এই দেখাচ্ছে যে একটা লাইভ ওয়েবসাইটে আপনি গেলেন, এই টেক্সটটা কি টেক্সট সেটা আপনি চেক করতে চাচ্ছেন, ফন্ট পিকার আপনাকে দেখাবে যে এটা কোন টেক্সট, নাম সহকারে কত ফন্টে আছে, সেটা কি সেরিফ নাকি সেন্সিটিভ ফন্ট, ফন্টের সাইজ কত, এটার মধ্যের স্পেস কত এবং কি কালার ব্যবহার করেছে, A to Z আপনাকে দেখিয়ে দিবে। এই যে ইউটিউবে যাচ্ছেন সেখানেও আপনি সেম পেয়ে যাবেন, মানে লাইভ যে ওয়েবসাইটগুলো আছে
তো আমরা একটা ব্যবহার করি, আমি একটা ব্যবহার করি, সেটার নাম কি কালার জিলা। মানে আমি যেটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে কালার জিলা। তো এটা দিয়ে কিভাবে বুঝতে পারবো? আমি কালার জিলাটা ধরেন অ্যাপলে চলে আসি, কালার জিলার যে অপশনটা সেটাকে আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এই যে পেজ কালার পিকার অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করে দিয়ে কালার পিকারটা অন করব। অন করে দেখ আমি যখন কোনো ফন্টের উপরে সরি দেখাবো ফন্ট অপশন, আমি দেখাচ্ছি কালারের অপশন। সরি, আমি ব্যবহার করি ফন্টস নিনজা। এই ফন্টস নিনজাটা কি করে? ফন্ট চিনতে পারে। এই যে দেখেন এটা যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনি যখন কোনো এই যে দেখেন সিলেক্ট করার সাথে সাথে একটা পপ আপ প্যানেল চলে আসছে। ওকে, এরপর আপনি যখন কোনো টেক্সটের উপরে যাবেন সাথে সাথে এই টেক্সটটা কি ফন্টে আছে সেটা তো এই যে এখানে ছোট্ট আইকনিক আকারে আপনাকে শো করছে। কি ফন্ট? SF প্রো ফন্ট। প্রো মানে হচ্ছে কিনে নিয়েছে, টাকা দিয়ে কেনা, এবং 14 পিক্সেল আছে এখানে। একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের স্পেস কত? 20.6 পিক্সেল। পাশাপাশি গ্যাপ আছে -0.4। কালার কি ব্যবহার করেছে? 1D 1F, মানে একটা ব্ল্যাক কালারের অপশন। আবার এই ব্লাস্টের উপরে চলে আসি, এটা হচ্ছে 28 পিক্সেল, কিছুক্ষণ আগে ছিল 14 পিক্সেল। 28 পিক্সেল, 31 পিক্সেল উপরে নিচে স্পেস, 0.1 পিক্সেল পাশাপাশি, কালার একই। লার্ন মোডের উপরে চলে যান, এটাও প্রো ফন্ট, মানে একটাই ফন্ট। 21 পিক্সেল আছে, কালার কোড সহকারে দেওয়া আছে। এই দেখেন এখানে আপনাকে শো করবে। তো যদি ফ্রিতে হয়, ফ্রিতে আপনি তখন আবার এই জায়গায় ফ্রি যে পার্টগুলো থাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে তো ট্রায়াল অপশন আসছে, এই যে ট্রায়াল দেখা যায়, কারণ এটা কি প্রো লেভেলের ফন্ট, মানে এটা পেইড ফন্ট। দ্যাটস ওয়াই আমাদেরকে বলছে তুমি ট্রায়াল ব্যবহার করবা কিনা। বাট যদি এটা ফ্রি ফন্ট হতো তাহলে আপনাকে কি করতো? বলতো যে এখান থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড অপশন চলে আসতো। ক্লিয়ার? তো আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তার একটা পছন্দের ফন্ট আছে, সেই ফন্টটাকে আমি ইউজ করতে পারবো কিনা, আপনি ওটা দেখে বললেন যে না এই ফন্টটা ইউজ করা যাবে না, এটা পেড ফন্ট, তাহলে তুমি পেমেন্ট করো, আমি কিনে নিচ্ছি, তোমাকে এই ফন্ট দিয়ে আমি কাজ করে দেব। আর ফ্রি ফন্ট হলে আপনি সেভাবেই কাজ করেন। গেল ফন্টের অপশন। এরপরে হচ্ছে কালার। সাপোজ ক্লায়েন্ট এক স্টার্টআপ কোম্পানি, একদম নতুন কোম্পানি, সে এখনো হয়তোবা লোগো ক্রিয়েট করে নাই। অনেকেই আছে লোগো এগুলো বাদ রেখে আগে একটা ওয়েবসাইট রেডি করে, যে ওয়েবসাইট রেডি করি এরপরে হচ্ছে লোগো বসাবো বা কাজ করব। সেক্ষেত্রে কি হবে যে সে কালার কিভাবে আমরা পিক করব? আপনি জাস্ট লিখেন কালার পিকার এক্সটেনশন, একটু কষ্ট করে এটা লিখেন, অনেকগুলো অপশন চলে আসবে। ওই যে একই পদ্ধতিতে আপনি চলে যাবেন, তারপরে অ্যাড টু ক্রোম, ক্রোমে অ্যাড করে দিবেন। কালার পিকারটা কিভাবে কাজ করে, আমি এখান থেকে কালার পিকারটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে যখন আপনি কোনো টেক্সট অথবা কোনো ছবি যেটার উপরেই যান না কেন, যার উপরে যাবেন সাথে সাথে তখন সে কি করবে? ওই কালারটা নিয়ে নেবে। কাজ করছে না কেন? এই যে দেখেন কি এক ঝামেলা, মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আচ্ছা এক কাজ করে দাও, আমরা কালার পিকারটাতে চলে যাই, কালার জিলানো অন্য আরেকটা নিয়ে আসি। কালার পিক আইড্রপার, দেখি তো এটা কিভাবে কাজ করে।
এটাও তো ঝামেলা আছে, মাঝে মধ্যে কাজ করে না এরা। আচ্ছা, এটাকে আমরা অ্যাড টু ক্রোম করে দেই, অ্যাড এক্সটেনশন, ওয়েট করি, অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমি এটাকে কি করলাম, অ্যাড করে দিলাম এইখানটা। আচ্ছা ওকে, এখন আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই। আমি কালার জিলাটাকে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যেই কালারটার উপরে যাব সে সাথে সাথে কি করবে, সেই কালারটা নিয়ে নেবে। এই দেখেন এই কালারটার উপরে আসছি, একদম ওই কালার কোড সহকারে RGB কি আছে, হুইচ স্যাচুরেশন কি আছে, সব কিছুই কি করছে আমাদেরকে শো করছে। এই দেখেন, সাপোজ আমি এই কালারটা চাই, জাস্ট ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কালারটা কি হয়ে যাবে, পিক হয়ে যাবে। যে এখানে আসেন, দাঁড়ান একটা মিনিট, সেট হচ্ছে নাকি। ওকে, এখন আসি, কপি করি। কপি করার পর আমরা যদি আমাদের ডকুমেন্টে চলে যাই, সেখানে গিয়ে পেস্ট করে দিলে কি হবে, সাপোজ আমরা ফটোশপে চলে যাই, আর যদি এইভাবে না হয় তাহলে ম্যানুয়ালি আর কি জেনে নিতে হবে। বাট ওই যে কালার জিলাটা খুব ভালো, ও একদম অটোমেটিক্যালি কপি করতে পারে। বাট সমস্যাও আছে, যেহেতু গুগল এক্সটেনশন মাঝে মাঝে হ্যাং করে বসে থাকে, কাজ করে না। একটা নতুন ডকুমেন্ট নেই, এখানে চলে যাই, Ctrl+V পেস্ট করে দেন, এনভেলপ আসছে, কপি হয়নি। এইটাকে সিলেক্ট করতে চাচ্ছি, কালার হচ্ছে না, সিলেক্ট করি, আচ্ছা ওকে, এটা বাদ দেন, এটার এক্সটেনশনও বাদ দিয়ে দিই। আমাদের কালার জিলাতেই চলে যায়, ও খুব সুন্দর কাজ করে। দেখেন কালার জিলাটা অ্যাক্টিভ, এরপরে কোনো কালারের উপরে আসবো, কালার পিকার, ম্যাম ফ্রন্টের কালার নিচ্ছে, বাট মোবাইল ফোনের কালার নিচ্ছে না। না এখানকার কালারও নেবে, ছবির কালারও নেয়, ইচ অ্যান্ড এভরি কালারও নেয়। ড্র্যাগ করলে হয় না? ড্র্যাগ যেমন এখানকার কালার তো ঠিকই নিয়ে নিছে হোয়াইট, এটাও তো ব্যাকগ্রাউন্ড, একদম প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কালারই নেয়। বাট মাঝে মাঝে ওদের হয়তো বা ওই ইসের সারাউন্ডিং কাজ করে, তো এই জন্য হয়তো বা হতে পারে কোনো একটা প্রবলেম।
এই যে দেখেন লোডিংই হচ্ছে, লোডিং হচ্ছে। আচ্ছা, সমস্যা কি? আমরা তাহলে এইভাবে দেবো যে ইমেজ থেকে কালার পিকার কি হয়। এটাকেও অ্যাড করবো। ইমেজ কালার পিকার এটাকেও অ্যাড করে দিলাম। দেখি এবার কাজ করে কিনা। চলে আসি, এটাকে অ্যাড করি। ও আচ্ছা, ও হচ্ছে আপলোড করতে হয়, ছবি আপলোড করলে সেখান থেকে সে হচ্ছে যে কালার পিকার দেখাচ্ছে। ক্লিক করলে তার কোড নাম্বার চলে আসবে, এরপরে সব ডিটেলস 8 GB কালার মোড কি আছে, হুই সিচুয়েশন সব আসবে। যেমন এইটা কালার, ওকে, বুঝতে পেরেছি। আপনারা বুঝছেন? মানে হচ্ছে এখানে আপলোড করা লাগবে। হ্যাঁ, আপলোড করা লাগবে একটা ছবি। ছবি আপলোড করলে তারপরে হচ্ছে সে দেখাবে। কিন্তু আমি তো ফটোশপে এই কাজ করতে পারি, এই যে হ্যাঁ। আপলোড না করে। সেটাই তো লাইভ, যে লাইভ আমি নেব এই কালারটা। এটা মেবি ফটোশপের জন্য দেয়নি, এটা ওয়েব ডিজাইনের জন্য Web দিয়েছে, design কারণ এর এখানে জন্য। হেড কোড আরজিবি এই সেল কোড সবই আছে। হেক্সা কোড, ম্যাম আমার সবই তো নিচ্ছে আমার ফিগারের ভিতরে। এই যে কালার জিলাটা কাজ করছে। সবগুলোই কাজ করতেছে। আমি এটা আরো আগে ইউজ করছি। হ্যাঁ, এটা মাঝে আমারও কাজ করে। আমি তো বললাম যে কালার জিলাটা পারফেক্টলি সব আমি তো কাজ করেছি, বাট এই যে এখন কাজ করছে না। কাহিনী আছে কোনো, ক্রোম ডাজ নট অ্যালো পিকিং কালার্স ফ্রম ক্রোম ওয়েব স্টোর পেজ, কিছু একটা কাহিনী তো আছে যে ঝামেলা করছে। আমি নিজেই তো ওরে দিয়ে, যে দেখেন কোন একটা ইস্যুস হচ্ছে। যেমন আমি এলএটিপির ওয়েবসাইটে যেতে চাচ্ছি, পাচ্ছি না, হয়তো বা আমার এখানে নেটের কারণে কোনো একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো পছন্দের ফন্ট দেয়, সেই ফন্টটা কিভাবে বের করবেন, বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। কোনো কালার যদি পছন্দ করে, কালার কিভাবে বের করবেন, যে কোনো কিছুই সে চাক না কেন, আপনি গুগল থেকে এই জিনিসগুলো পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আমরা তো সবাই করতে পারি, স্ক্রিনশট নিতে পারি। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম, এটাকে জি ম্যাম। দেখাতে হবে। যেমন আমরা একটা স্ক্রিনশট ব্যবহার করি, সেটা কি আমি অসাম স্ক্রিনশট, বা অনেকে আছে যে ফুল পেজ স্ক্রিনশট। সাপোজ আমি এখানে লিখে সার্চ দিলাম ওয়ান পেজ ওয়েব টেমপ্লেট, মানে যেটা ডিজাইন করব, কপি করব, একটা তো ডিজাইন করে আমাদের দেখতে হবে কেমন কাজ করছে। ওকে, এটাতে আসার পর কিছু ওয়েবসাইট আছে, ধরেন একটু সিম্পল নেই, কারণ সময় পাবো না, 2 দিনেই মধ্যে শেষ করতে হবে। সাপোজ এটা একটা ওয়েবসাইট আছে সিম্পল, এটা একটা আছে ওয়ান পেজ, তারপরে ধরেন এটা কি জানি না, দেখি। এটা ফ্রিতে দিচ্ছে। আচ্ছা, কয়েকটা আমরা ওপেন করলাম। একটা একটা করে দেখি। তো এই ওয়েবসাইটটাতে চলে যাই, এটা একটু ভালো করে দেখে আসি। এটা একটা লাইভ ওয়েবসাইট। দেখেন, স্ক্রল করে যদি নিচে নামি, ওরা কি করেছে,
এটা ওদের হোম পেজ। টোটাল হোমের মধ্যে কি কি আছে, এই হোম পেজটা আছে, এর মধ্যে তারপরে রিজিউমিতে ক্লিক করলে রিজিউমির পার্ট আসবে, ওয়ার্কসে ক্লিক করলে ওয়ার্কের পার্ট, ব্লগে ক্লিক করলে ব্লগের পার্ট, আর কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টের পার্ট। হোভারগুলো কিভাবে ইউজ করেছে দেখেন, মানে স্ক্রল করে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমার কাজ কি, যে এই ওয়েবসাইটে যখন ডেভেলপার বানাবে আমাকে তো ডিজাইন করে দেখাতে হবে যে ডিজাইনটা আসলে কিভাবে হবে। তো আমরা কি করব, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা পুরোটা আমরা বানাবো। এই টেক্সটটা যে একটা একটা করে আসছে, আমাদেরকে এই টেক্সটটা, এই যে ধরেন অর্ধেক আই লাভ ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট, এই প্রত্যেকটা কিন্তু একটা স্লাইডার ইমেজ। আমাদের কাছে মনে হচ্ছে না লেখাটা হচ্ছে লাইভ হয়ে যাচ্ছে, বাট আমি তো লেখাটা লাইভ দেখাতে পারবো না, বা গিফ ফাইলের মতো করে বানিয়ে কি করতে পারবো না, দেখাতে পারবো না। তখন আমি কি করব, যে একই ছবি ব্যাকগ্রাউন্ডে থাকবে, একবার আসবে আইকোড কুল ওয়েবসাইট, মানে যে টেক্সটগুলো আসছে লেখাগুলো, সেই লেখাগুলোতে এই ছবিগুলো একটা গ্রুপের মধ্যে রেখে বোঝাতে পারবো যে স্লাইডার ইমেজ। হোমের মধ্যে আসার সাথে সাথে দেখেন পয়েন্টারের নিচে গ্রিন কালার দিয়ে বোঝাচ্ছে, হোমের সাথে আসার সাথে সাথে হোম লেখাটা উপরে চলে গিয়ে আবার হোম লেখাটা আসছে, এবং নিচে ওই যে একটা গ্রিন কালারের পার্ট। এটা কি এখন আমি বোঝাতে পারবো না, এটা কে বলবে, ক্লায়েন্ট ডেভেলপারকে বলবে যে এটা কি হবে, স্ক্রল করে করে উপরে যাবে, উপরের দিকে গিয়ে আমার টেক্সটটা চলে আসবে। যখন যেটাতে ক্লিক করছে সেই পার্টটা চলে আসবে। আরেকটাতে যদি চলে যাই, দেখি এটাতে, এটার কেমন ওয়েবসাইট। এইটাও একটা ওয়েবসাইট আছে। ওর মেনু বার কোথায়, মেনু বারটাকে সে কিভাবে রেখেছে, ডান পাশে একটার পর একটা মেনু বার রেখেছে, এবং এই মেনু বারটা কি অবস্থায় আছে, ফ্রিজ অবস্থায় আছে, ফ্রিজ। ফার্স্টে কি হোম পেজে কোনটা, টোটাল 7টা পেজের হোম পেজ হচ্ছে এতটুকু, টোটাল হোম পেজ এতটুকু, এবং হেডার যদি আমি ধরি এই পার্টটুকুকে হেডার ধরতে হবে। এরপরে কি আছে, সার্ভিস, সার্ভিসে ক্লিক করার সাথে সাথে সার্ভিস রিলেট আসবে। এরপরে আছে অ্যাবাউট, পোর্টফোলিও, ব্লগ, স্কিলস, কন্ট্যাক্ট। এটা হচ্ছে ফুটারের পার্ট। সো ফুটারে আপনি কি ধরবেন, ফুটারে কিন্তু এই পুরোটাই ফুটারের মধ্যে পড়বে, একদম এই মেনু বার সহকারে কি হবে, ফুটারের মধ্যে যাবে। ক্লিয়ার? পরের ওয়েবসাইটটা যদি দেখি, ডেমো সিলেক্ট করতে বলছে, আচ্ছা এটাই দেখি, 1 নম্বরটাই। এটাও একটা ডেমো ওয়েবসাইট, লাইভ প্রজেক্ট আছে, একদমই ছোট, ফুটারের পার্টটা এতটুকু। সো ওদের মেনু বার যে পার্টটা এই যে বাম পাশে রেখেছে, দেখেন হোভারটা কিভাবে ইউজ করছে, যে এখানে মাউস নিয়ে আসলে চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করে ওদের মেনু বারটা এখানে চলে আসছে। সো আপনি হোম যে পার্টটুকু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হেডার, আর এই হেডারের পার্টটা আপনাকে কি করতে হবে, এইটা সহকারে দেখাতে হবে। ফার্স্টে একটা পেজ, এই পেজ, এবং এই পেজটা ছোট্ট করে আপনাকে আলাদাভাবে ডিজাইন করে হেডারের ভিতরে দিয়ে দিতে হবে। পরেরটা যদি দেখি, আবার ডেমো 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 ডেমো, ফার্স্টেরটাই দেখি। এখানে খুব সুন্দর করে একদম হেডার সহকারে লোগো বসিয়ে দেখালো। এটা হচ্ছে হোম পেজ, এরপরে হচ্ছে সার্ভিস, পোর্টফোলিও, তারপরে ইন্সপায়ার, 1 2 3 4 5 6 7 11টা, টোটাল 11টা পার্ট আছে। কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর করে কালার কম্বিনেশন আছে, মাল্টিপল কালার, বাট দেখতেই ভালো লাগছে। এখানে একটা হোভার আছে, হোভার ইউজ করে কি হলো, যে একটা শেপ চলে এসে তাদের নাম ডিটেলস দেখাচ্ছে। আর এটা হচ্ছে ফুটার। সো আমরা যে ডেমো ডিজাইনটা করব, বলেন তো কোনটা ডিজাইন করা যায়।
একটা সিম্পল করব যাতে 1.5-2 ঘন্টার মধ্যে শেষ করতে পারি। হ্যাঁ, অত বেশি বড় নেওয়া যাবে না। এটাও একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, আমরা এখানে কয়টা পার্ট? 1 2 3 4 5 6 7 7টা পার্ট আছে। কোনটা ভালো লেগেছে? সবই সুন্দর, তাই না? কি সুন্দর সুন্দর সাইট। ম্যাডাম ইজি হবে রাইট থেকে যে 3 নাম্বার এরপরেরটা। 1 2 3 এটা? না এটা না, রাইট থেকে, আপনার রাইট আচ্ছা থেকে। আচ্ছা, 1 2 3। এটা ইজি আছে। হ্যাঁ, সহজ আছে এবং কাজও কম, মাত্র 3টা 6টা। ওর একটা লাইভ ইমেজে যে করে রাখছে, যে ইমেজটা মুভ করবে, 3D ইমেজ থাকে না ফেসবুকে দেখা যায়, যে মাউস মুভ করলে ওয়েবসাইটে সেটা। আচ্ছা, আমরা এক কাজ করি, চলে যাই অসাম স্ক্রিনশটে, ক্যাপচার থেকে ফুল পেজটা আগে ক্যাপচার করে নিই। 2-3টা ক্যাপচার করি, দেখি পরে কোনটা ডিজাইন করা যায়। ডান থেকে রাইট বাটনে ক্লিক, সেভ ইমেজ, ডেস্কটপে নেই। আপনারা যেন কত ব্যাচ? 40 না থাক, ওয়েব টেমপ্লেট 1 এটাকে নিলাম। আর কারো পছন্দ আছে? এটাও নেই। ফুল পেজ, ডান। এটাও সুন্দর ছিল কিন্তু অনেক বড়। এটাও মোটামুটি অনেক বড়। ও বাবা, এটা তো আরো বড়। আমরা পাগল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7টা। দেখি তো এটা কি কাহিনী। হ্যাঁ, সুন্দর আছে, কালারটাও সুন্দর। এটাও নেই। এটাও ভালো লাগছিল না, হাইলাইটেড বাট। আচ্ছা, বেশি নিলে আবার বেশি মাথা ঘোলা হয়ে যাবে, এগুলো থাক। আর আপনারা এই কঠিন কঠিন যেগুলো আছে বাসায় চেষ্টা করতে পারেন, নো প্রবলেম। আপনি ডিজিটাল মাধ্যমে সেভ করলে এই যে এটা কি অ্যাপসটা আপনার, এই যে অসাম স্ক্রিনশট, এটা
অসাম স্ক্রিনশট, আপনি হচ্ছে স্ক্রিন SCREEN, এই যে স্ক্রিনশট এক্সটেনশন লিখে সার্চ দেন। স্ক্রিনশট এক্সটেনশন লিখে সার্চ দিলে অনেকগুলো চলে আসবে। যেমন একটা আছে ফুল পেজ স্ক্রিনশট, ক্রোম ওয়েব স্টোর, অসাম স্ক্রিনশট, গো ফুল পেজ, তারপরে আছে নিম্বাস, এই যে লাইট শট আছে, আরেকটা আছে নিম্বাস, অনেকগুলো স্ক্রিনশট আছে। তো আমার কাছে এটা কেন ভালো লাগে, ফার্স্ট অফ অল এখানে আমি ওই যে স্নিপিং টুলের মতো ছোট ছোট পার্ট, সিলেক্টেড এরিয়ায় স্ক্রিনশট নিতে পারি, অথবা ভিজিবল পার্ট যতটুকু দেখা যায় অতটুকু স্ক্রিনশট নেওয়া যায়, ফুল পেজের স্ক্রিনশট নেওয়া যায়, পাশাপাশি 2.5 মিনিটের জন্য ভিডিও রেকর্ড করা যায়। 5 মিনিট ছিল, এটা কমায় দিছে, 2.5 মিনিট করে দিছে। তো এই জন্য এটা ব্যবহার করি। আর লাইট শট আরেকটা ব্যবহার করি, যে লাইট শটও আছে এখানে, মানে লিঙ্কে কনভার্ট করা এই জিনিসটা আর কি। সোহাগ আপনার এই রোল নাম্বার লিখে তারপরে চলে যান, সমস্যা নেই। আচ্ছা বলেন তো কোনটা ডিজাইন করা যায়, আমরা একটা একটা করে ওপেন করি। যদি এভাবে অতটা বোঝা যাবে না, চারটে ওয়েবসাইট আছে। সবচেয়ে বড় হচ্ছে লেফট সাইডেরটা, এটা, এরপরে হচ্ছে এটা, তারপরে আছে এটা, এটা সবচেয়ে ছোট। বলেন কোনটা ডিজাইন করব আমরা? ছোট 2 নাম্বারটা করেন ম্যাম। 2 নাম্বারটা করব আজকে না, এটা করলে কালকে আর কি জি স্টার্ট করব, একসাথে কালকে করলে ভালো একসাথে হয়। করব। আজকে তো আসলে 2 নাম্বারটা ছোট হলেও অনেকগুলো কাজ আছে কিন্তু ম্যাডাম। হ্যাঁ অনেকগুলো কাজ আছে, কালারটাও সুন্দর। আসলে আমরা এখানে শিখবো কি, আমি তো কাজ সবগুলাতেই আছে। সবগুলোতে আছে। তো আমরা আসলে শিখবোটা কি, যে ধরেন যে ক্লায়েন্ট আমাকে কাজটা দিল, ক্লায়েন্ট কাজটা দেওয়ার পরে ফার্স্ট অফ অল কোনো ক্লায়েন্ট আমাদেরকে যে কোনো কাজই দিক না কেন, সাপোজ তার একটা ছবি দিয়েছে, বললো যে আমার এই ছবিটা তুমি রিটাচ করে দাও, আমার স্কিনগুলো ডাল হয়ে আছে বা স্পট আছে। তো আপনাকে যেটা করতে হবে, একটা হাতে স্কেচ করতে হবে, খাতায় হাতে কলমে আমরা আর্ট করি যে কোনো ডিজাইনের, যেটার স্ট্রাকচারটা কেমন হবে। তো ওনার ছবি তো আর আমরা আর্ট করব না, বাট একটা শেপ নিয়ে, যে আমি এখানে কি কি ইফেক্ট দিয়ে কি কি টুলস দিয়ে কাজ করব, একটা সুন্দর ধারা করে, যে 1 নম্বরে আমি ওর স্পটগুলো হয়তো বা রিমুভ করব, 2 নম্বরে এখানে একটু লাইটিং শেডিং দেব, 3 নম্বরে ওই যে হাইপাস করব, ফিল্টারিং করব আর কি, ওর ডিজাইনটা আমরা কমপ্লিট করব। ঠিক তেমন আপনি লোগো থেকে শুরু করে যে কোনো কাজই করেন, একটা ওয়েব টেমপ্লেট যখন ডিজাইন করা হয়, ইনফরমেশন ক্লায়েন্টের সাথে সব ডিটেলস কথা বলার পর, ইনফরমেশন কালেক্ট করার পরে, এটা নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আসলে টেমপ্লেটটা কতটুকু হবে। স্ক্রিন সাইজ স্ট্যান্ডার্ড ধরবো 1920 ধরে, এর ভিতরে আমার কত গ্রিড লাইন 1170, বাট আমি কি এখন গ্রিড লাইন 1170 মেপে খাতার মধ্যে আর্ট করব না। আমরা কি করি, যে খাতায় একটা স্ট্রাকচার, যেমন যারা মোবাইল অ্যাপস এন্ড ডেভেলপ করে তারা কি করে, একটা স্ট্রাকচার বানায়, যে হোম পেজে কি কি থাকবে। হোম পেজে হচ্ছে কল, ফোন, মেসেজ,
এই ছোট ছোট আইকনগুলো থাকবে। এখন কল অপশনে ঢুকলে কি হবে, কল অপশনে ঢুকলে কন্ট্যাক্ট নাম্বারগুলো আসবে, ডায়াল লিস্ট, তারপরে রিসিভ লিস্ট, এইটা বার অ্যারো চিহ্ন দিয়ে আর্ট করে যে এই অপশনটা আসবে। ডায়াল লিস্টে ঢুকলে নাম্বারগুলো শো করবে, নাম্বার যে কোনো নাম্বারের ভিতরে গেলে কখন কল করেছে, কয়টা বাজে কল করেছে, এই ডিটেলস। এখন সে কি কয়টা বাজে কল করেছে ওই টাইমটাও লিখবে না, জাস্ট ডট 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 দিয়ে বোঝায় যে এইখানে টাইমটা শো করবে ডেভেলপের জন্য। ঠিক তেমন এই টেমপ্লেট ডিজাইন করার সময়ও আপনি কি করবেন, এটা ডেমো একটা স্ট্রাকচার দাঁড় করাবেন আপনার খাতায়, যে ফার্স্টে আমি এখানে কি দিতে চাই, অ্যাট ফার্স্ট আমার একদম ফার্স্টে এখানে এই 3 ডটের মতো একটা অপশন রাখবো। যখনই আমার মাউসটা এটার উপরে যাবে, মানে ওয়েবসাইট ডেভেলপ হওয়ার পর মাউস এখানে যাওয়ার সাথে সাথে আপনি আলাদা একটা ডেমো এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখালেন যে হোভারটা হবে কি, এই সবগুলো ডান পাশে চলে যাবে রাইট অ্যালাইনমেন্টে। এই যে একটা স্ট্রাকচার দাঁড় করালেন যে এটা এখানে একটা হোভার হবে, লিখে রাখলেন হোভার, রাইট অ্যালাইনমেন্ট হয়ে এটা যাবে। নেটওয়ার্কের মেবি সমস্যা হচ্ছে। আবারও কথা কেটে কেটে আসছে। একটা ঝামেলা হচ্ছে না। ওকে, এখানে যেটা দেখাচ্ছিলাম যে তখন আমরা কি করব, রাফ একটা স্ট্রাকচার বানাবো, আমি খাতায় আর্ট করব। যেমন ফার্স্ট পার্টটা হোম পেজে কি থাকবে, হোম পেজে হচ্ছে ফার্স্টে এখানে একটা মেনু বারের যে অপশনটা সেটা থাকবে। এখন কেমন দেখতে, 3টা ক্লিভার থাকবে, ফার্স্টেরটা সাইজে বড়, তারটা ছোট, তার নিচেটা আরো বড়। এরপরে এখানে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিলাম যে এখানে একটা হোভার হবে। হোভার মানে আমার এই ওয়েবসাইটটা যখন অ্যাক্টিভ হবে, ডেভেলপ হওয়ার পর অ্যাক্টিভ হয়ে যাবে, মাউসটাকে এখানে নিয়ে যাওয়ার সাথে সাথে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হলো, সবগুলো রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো আপনি এখানে অ্যারো চিহ্ন দিয়ে রাইট অ্যালাইনমেন্ট হলো, এটার একটা চিহ্ন আর্ট করে ফেলেন, লিখে দিলেন হোভার। বা নিজের আমার কাজটা সহজ হওয়ার জন্য আমি এই কাজটা করলাম। এরপরে একটা শেপ আসবে, শেপের মধ্যে এখানে একটা টেক্সট থাকবে, টেক্সট দিয়ে লিঙ্কডইন, টুইটার, যে এখানে কিছু টেক্সট হবে। টেক্সট লেখার দরকার নেই, জাস্ট আপনি ডট ডট দিয়ে রাখলেও হবে যে আমার লেখাগুলো এত। এখানে একটা হাইলাইটেড টেক্সট হবে, এখানে একটু টেক্সট হবে, এখানে আবার একটা ইমেজ, আপনি এতটুকু দিয়ে যে ইমেজ, একটা লাইন টেনে নিলেন যে এই লাইনের ভিতরে সব কিছু থাকবে। এরপরে আপনি এখানে আবার বক্স আকারে দিয়ে, এই যে দেখেন ওই যে তখন বললেন না যে ম্যাম 5টা 2টা কিভাবে হয়, রাইট, যে এখানে আমি 5টা ধরলাম 2টার জন্য কিভাবে হবে। এখানে সে কি করেছে, সে প্রথম হয়তোবা যে যদি আমি এইভাবে ধরি 12টা পার্টের মধ্যে সে 6টা পার্টকে এইদিকে রাখলো, 7টা পার্টকে এই পাশে রেখেছে, 5টা পার্টকে এই পাশে রেখে কাজ করেছে, মধ্যে ব্রেক। আবার এই 6টা পার্টকে 3টা ভাগ করেছে। তো ক্লায়েন্ট ওভাবেই কি করবে, ব্রেকডাউন দিবে। আপনি সুন্দর করে খাতায় এখানে যে 4টা বক্সের মতো হবে, বক্সের ভিতরে এখানে একটা আইকন টেক্সট থাকবে, এখানে টেক্সট থাকবে, ডান পাশে সার্ভিস রিলেটেড, এখানে একটা ছোট গোল বাটনের মতো হবে, হোভার হবে, কি টেক্সট হবে, এখানে 6টা ছবি বসবে, এক্সপিরিয়েন্স লেভেলে যাবে, কভার লেটার এই পাশে থাকবে, ডিটেলস আপনি খাতার মধ্যে একটা সুন্দর স্ট্রাকচার দ্বারা করালেন। এরপরে হচ্ছে আপনি চলে যান, সব কমপ্লিট হয়ে গেলে আপনি চলে যাবেন কোথায়, আপনার সফটওয়্যারে, সেটা হোক ফটোশপ, হোক এক্সডি বা স্কেচ, যেটা আরেকটা সফটওয়্যার, যে কোনোটার মাধ্যমে আপনি কি করতে পারেন, ডিজাইনটা করে ফেলতে পারবেন ইজি হবে। তো আমরা এটাকে ডেমো করাবো বা ডেমো ডিজাইন করব এইভাবে। আপনাদের কিছুই করার থাকবে না আগামীকালকে, শুধু দেখবেন বসে বসে, আমি বসে বসে কাজ করব, গ্রুপ করব, লেয়ার ম্যানেজমেন্ট করব, কোথায় কি আছে, কার কেমন নাম দিলে আমার ক্লায়েন্ট বুঝতে পারবে, যে আমি যদি বুঝতে পারি আমার ক্লায়েন্টকে আমি কিভাবে বুঝাবো, এই জিনিসগুলোই কালকে ডিজাইন করব। এবার কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ম্যাম, এই টেমপ্লেটের কাজটা প্রফেশনালি কোনটার মধ্যে করা হয়, ফটোশপে না ইলাস্ট্রেটরে? টেমপ্লেট ইলাস্ট্রেটর আপনি কখনোই করতে পারবেন না, ফটোশপে। আর শুধু ফটোশপ না, কেন দেখালাম না একটু আগে, ফটোশপ ছাড়াও আরো কিছু সফটওয়্যার ব্যবহার করে থাকি, জাস্ট একটু আগেই তো দেখালাম।
ওইটা বলি নাই, মানে বলছি যে এগুলো মূলত করা হয় কিতে, ফটোশপ না ইলাস্ট্রেটরে, আদার্স তো আছে। ইলাস্ট্রেটরে তো টেমপ্লেট ডিজাইন হবে না ভাই, ওটাই জানার জন্য আর কি বলছি। ইলাস্ট্রেটরে কোনো টেমপ্লেটই ডিজাইন করা হয় না, সব ফটোশপে। মানে আমরা যদি ডিজাইন করি আমরা ফটোশপে করি, আরেকটা আছে ফিগমা, অ্যাডোবি এক্সডি, ফটোশপ, স্কেচ, আমরা করে থাকি ফটোশপে। ইলাস্ট্রেটরে কোনো টেমপ্লেট ডিজাইন হয় না, কারণ ফটোশপ পিএইচডি থেকে এইচটিএমএল এ কিন্তু কনভার্ট করা যায় কোডিং করে, এটা জানি। জি ম্যাডাম, এটা জানি। পিএইচডি টু এইচটিএমএল অনেক অনেক কাজ আছে অনেক ওয়েবসাইটে। কাজ আছে, হ্যাঁ। এই যে যারা এই ওয়েব ডেভেলপার তাদেরকে ফটোশপ পিএইচডি জানে এরা, যে কনভার্ট করে। কিন্তু ইলাস্ট্রেটর থেকে তো আপনি কনভার্ট করতে পারবেন না, ফটোশপে করতে হবে। আর আমরা যদি ইউআই ইউএক্স ডিজাইনে বা এই সেক্টরটা নিয়ে আরো কাজ করি, আরো অনেক কিছু শিখবো ইন ফিউচারে। আচ্ছা চলেন আমরা প্রেজেন্টটা দিয়ে আসি। দেখাইছি দেন, ঠিক আছে। আমাদেরটা আসতেছে না, আমি ইউজ করি 18। 18তে নেই, এটা তো আমি তখনই 60 বলেছি যে 19, 20, 21-এ আপনার আচ্ছা। 3টা ডট অপশন আসবে এবং ওই যে স্পেসিং অপশনটা থাকবে। বাট 19-এর নিচে যেগুলো আছে সেখানে ওই স্পেসিং অপশনটা আসে না, জাস্ট ডিস্ট্রিবিউট অপশনটা আসে। আরো অনেক কিছুই আর কি 18তে 17তে থাকে না, সমস্যা নেই। আপনি 19টা কিন্তু ইনস্টল করে নিতে পারেন, মোটামুটি একটা লাইট সফটওয়্যার। 20, 21-এর কাছাকাছি, যেমন 21-এ 6-7টা ফিচার একটু বেশি আছে বা ভালো লাগে, 20-এও ওইরকম 2-3টা ফিচার ভালো কাজ করে। এই যে এই অ্যালাইনমেন্টের মধ্যে এই 3 ডটটা আর কি তখন অ্যাক্টিভ হয়ে যায় সিলেকশন বা ক্যানভাস অনুযায়ী। এই পার্টটা নেই, ডিস্ট্রিবিউট পার্টটা নেই। আর কারো কোনো প্রবলেম? সবাই আপনারা দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছেন কেন, বড় হয়ে যাচ্ছেন? না ম্যাম, সমস্যা নেই। কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে মেন্টালিটি ওইভাবে নিয়ে আসেন। হ্যাঁ, আগামীকালকে আমি একা একা কাজ করবো আর আপনারা চুপচাপ দেখবেন, গালে হাত দিয়ে। এই নোমান খান, এই যে দেখছেন, বললাম না অন্য কোনো ব্যাচের কেউ আসেন কিনা। আরাফাত রহমান অভি, আপনার প্রেজেন্ট কমপ্লিট হয়েছে?